নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। পেটের ব্যথা আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় পেটে ব্যথা হয়েছে। আর পেটে ব্যথা হলেই আমরা মনে করি আমাদের গ্যাস হচ্ছে, বদহজম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। কিন্তু শুধুই কি তাই? পেটের ব্যথার পিছনে লুকিয়ে থাকতে পারে নানান অসুখ, নানান জটিল অসুখ। সঠিক সময়ে যদি আমার পেটে ব্যথা হলো, তখন যদি আমি সঠিক সময়ে চিকিৎসকের কাছে গেলাম, তাহলে কিন্তু যে জটিল অসুখ আমার শরীরে দানা বেঁধে রয়েছে সেই অসুখের সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই কতদিন পর্যন্ত পেটে ব্যথা হলে আপনি সেটা ঘরোয়াভাবে নিরাময়ের চেষ্টা করবেন, আর পেটে ব্যথার সাথে আর কোন কোন ধরনের উপসর্গ থাকলে আপনি দ্রুততার সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন, এটাই কিন্তু জানা অত্যন্ত জরুরি। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেই আলোচনায় আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি মণিপাল হসপিটাল এএম বাইপাসের সিনিয়র জিআই সার্জন ডক্টর সুমন্ত দেকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাকে। নমস্কার, ইমেজ বেঙ্গলের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পেটের ব্যথা হলে যেটা আমাদের একটা প্রাথমিক ধারণা হয় যে আমাদের গ্যাসের জন্য ব্যথা হচ্ছে বা হজমের গন্ডগোলের জন্য ব্যথা হচ্ছে, তো এই পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু স্যার, এই গ্যাসের কারণ ছাড়া আর কোন কোন কারণে পেটের ব্যথা হতে পারে? আমাদের যেটা ধারণা যে পেটে ব্যথা হলেই হয়তো গ্যাসের থেকে হচ্ছে এবং গ্যাসের প্রবলেমের জন্যই পেটে ব্যথা হচ্ছে, সেটা কিন্তু কিছু অংশে ঠিক, কিন্তু বেশিরভাগটাই কিন্তু একটা ভেগ ব্যাপার। কারণ আমাদের পেটে ব্যথার অনেক রকম কারণ হতে পারে, কারণ আমাদের পেটের মধ্যে অনেক অর্গান আছে। শুধু যদি আমরা পরিপাকতন্ত্র বা আমার যে ডোমেন, সেটা দিয়ে আমি ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের কথা বলি, তার মধ্যেই অনেক অনেক রকম অর্গান আছে, এবং যে কোনো একটা অর্গানের কোনো যদি প্রবলেম হয়, কোনো ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় বা টিউমার, ক্যান্সার, যে কোনো কারণেই হোক, যে কোনো কারণেই কিন্তু পেটের ব্যথা হতে পারে। ফলে পেটের ব্যথা হয়ে কোন জায়গাটায় হচ্ছে, পেটের উপরিভাগে ব্যথা হচ্ছে, পেটের নিচের দিকে ব্যথা হচ্ছে, পেটে ব্যথার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো সিমটম আছে নাকি, যেমন জ্বর হচ্ছে নাকি, বা পেটে ব্যথার সঙ্গে বমি হয়েছে নাকি, বা পেটে ব্যথার সঙ্গে জন্ডিস হয়েছে নাকি, সেই সিমটমগুলো প্রথমে আমাদের জানতে হবে। এবং যদি দেখা যায় যে পেটের উপরিভাগে ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে হয়তো জন্ডিস হচ্ছে বা বমি হচ্ছে, তাহলে এগুলোর খুব কমন কিছু কারণ থাকে। এক নম্বর কারণ হচ্ছে যে গল ব্লাডার স্টোনের থেকে এই পেটে ব্যথা হতে পারে, যেটা পেটের উপরিভাগে ডান দিকেই ব্যথা হয় এবং ব্যথাটা পেছন দিকে ছড়ায়। আবার যদি পেটের মাঝখানে ব্যথা হয় আর বুকে জ্বালা বা পেটে জ্বালা টাইপের ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা টাইপের ব্যথা হয়, বার্নিং সেন্সেশন হয়, হার্ট বার্ন হয়, তাহলে অনেক সময় গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর জন্য ব্যথা হতে পারে। অনেক সময় পেটে ব্যথার সঙ্গে বমি হচ্ছে, তার সঙ্গে হয়তো আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে, তার সঙ্গে চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পেশেন্ট হয়তো ওয়েট লসের সঙ্গে একটা লেথার্জি অনুভব করছে, যে কাজ করার এন্থু পাচ্ছে না, সারাদিন বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকছে। গ্র্যাজুয়ালি এই ব্যথাটা যখন হতে থাকছে, তখন ব্যথার সঙ্গে অ্যাসিডিটি সিমটমগুলো হচ্ছে, তখন আমাদের ভাবতে হবে যে স্টোমাক রিলেটেড বা গল ব্লাডার রিলেটেড কোনো ক্যান্সারের সমস্যা হচ্ছে নাকি, তার থেকে এই ব্যথাগুলো হচ্ছে নাকি। তার সঙ্গে যদি জন্ডিস থাকে, তাহলে আমাদের ভাবতে হবে যে লিভারের কোনো সমস্যা হচ্ছে নাকি। অনেক সময় লিভারে ইনফেকশন বা অ্যাবসেস হতে পারে, ফোড়া হতে পারে লিভারে, সেটা পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে বা অ্যামিবিক লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেসেরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে। সেখান থেকেও ব্যথা, জ্বর, এই অ্যাবডোমিনাল হেভিনেস, এই সিমটমসগুলো হতে পারে। এবার যদি পেটের লোয়ার পার্ট, মানে তলপেটে যদি ব্যথা হয়, তলপেটে ব্যথা হচ্ছে, তার সঙ্গে তো পেট কামড়ে পায়খানা হচ্ছে কিনা, সেটা আমরা জিজ্ঞেস করি যে আপনার পায়খানার হ্যাবিটের কি কোনো রিসেন্টলি পরিবর্তন হয়েছে পেটে ব্যথার সঙ্গে, যে পেটে ব্যথা হচ্ছে তার সঙ্গে সঙ্গে হয়তো আপনার যেরকম নর্মাল পায়খানাতে সেটা না হয়, হয়তো লুজ মোশন হচ্ছে, অথবা গ্র্যাজুয়ালি আপনার কনস্টিপেশন হচ্ছে, অথবা পায়খানার সাথে রক্ত পড়ছে কিনা, বা পায়খানা হয়তো আগে রেগুলার হতো, এখন 3-4 দিন অন্তর অন্তর একবার করে হচ্ছে। এবং তলপেটের ব্যথার সঙ্গে অনেক সময় জ্বর হতে পারে, বমি হতে পারে। এবার বমিটা কি পিত্ত বমি টাইপের হচ্ছে, এবং সেই সিমটম গুলো থেকে আমরা ধারণা করি যে তলপেটে যে অর্গান গুলো আছে, যেমন ধরুন তলপেটের ডান দিকে অ্যাপেন্ডিক্স হতে পারে, তো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থেকে এরকম সমস্যা হতে পারে। আবার পেটের বাঁ দিকে আমাদের কোলন থাকে, তলপেটে পেটের মাঝখানে এবং তলপেটে স্মল বাওয়েল বা ক্ষুদ্রান্ত্র থাকতে পারে। এরকমই যদি পেটের কোলনে কোনো জায়গায় ব্লক তৈরি হয়, এবার সেই ব্লকটা কোনো ক্যান্সার বা টিউমারের জন্য হতে পারে, এবং সেই সেই টিউমার বা পলিপ থেকে বা ক্যান্সার থেকে যদি ব্লিডিং হয়, তাহলে পেটে ব্যথার সঙ্গে অ্যাসোসিয়েটেড পায়খানার রাস্তা দিয়ে রক্তও পড়বে, এবং পায়খানার যে অভ্যাস, রেগুলার একটা মানুষের অভ্যাস যে রেগুলার সকালবেলা করে পায়খানা, সেটা অনেক সময় অল্টার হয়ে যায়।
পায়খানার সাথে মিউকাস বেরোতে পারে, পায়খানার সাথে ব্লাড বেরোতে পারে, এবং এগুলো সবকিছুর সঙ্গে কিন্তু পেটে ব্যথা অ্যাসোসিয়েটেড হতে পারে। ফলে আমাদের আগে সিমটম গুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে, এবং তারপরে সেখান থেকে আমাদের কোন পার্টিকুলার রিজনের জন্য পেটে ব্যথা হচ্ছে বা কোন অর্গান ইনভলভ সেটা থেকে আমাদের আইডিয়া করতে হবে বিভিন্ন ইনভেস্টিগেশন করে। একেবারে। স্যার, পেটে ব্যথার ডিউরেশন বা সময়টা কতদিন পর্যন্ত সেই পেটে ব্যথাটা হলে সেটাকে আমরা হালকা ব্যথা বা হালকা ভাবে নেব, এবং কখন আমরা চিকিৎসকের কাছে যাব? পেটে ব্যথা ব্যথা জিনিসটা, পেইনটাকে আমরা দুটো ভাগে, মেডিকেল টার্মে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট পেন আর একটা হচ্ছে ক্রনিক পেন। অ্যাকিউট পেন মানে পেশেন্ট নর্মাল কাজকর্ম করছে, সবকিছু ভালো আছে, একটা মানুষ সবকিছু দৈনন্দিন কাজ করছে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলো। সেটা পেটের ডান দিকে হতে পারে, তলপেটে হতে পারে, বাঁ দিকে হতে পারে। হঠাৎ করে এমন ব্যথা অনুভব করলো এবং কিছুতেই ব্যথা কমছে না, এবং ব্যথার সঙ্গে হয়তো বমি হচ্ছে, জ্বর হচ্ছে। এবার সেই ব্যথাটা এমন অসহ্য লেভেলে চলে যায়, হয়তো বাড়িতে থাকা কিছু মেডিসিন, প্যারাসিটামল খেলাম বা রোটিন খেলাম, সেগুলো খেয়েও হয়তো ব্যথা কমছে না। এবং তাহলে কিন্তু ইগনোর করার একদমই কথা নয়। এরকম ব্যথা যেগুলো সহ্য করা যাচ্ছে না, সেই অ্যাকিউট পেইন গুলো নিশ্চয়ই কোনো অ্যাকিউট পেটে ইনফেকশন হচ্ছে, তার জন্যই ব্যথা হচ্ছে। তাহলে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন সিক করতে হবে, মানে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে বা হসপিটালে ইমার্জেন্সিতে গিয়ে ভিজিট করতে হবে, দেখাতে হবে, এবং ফার্দার ইনভেস্টিগেশন করে ডিসাইড করতে হবে যে কি প্রবলেমের জন্য হচ্ছে। আরেকটা হচ্ছে ক্রনিক পেন, যে হালকা হালকা একটা ন্যাগিং ব্যথা, হয়তো একবার অ্যাকিউট ব্যথা হলো কিন্তু কমে গেল, কিন্তু পারসিস্টেন্ট একটা লো গ্রেড পেইন, মানে তলপেটের একটা হালকা হালকা ভাব চারদিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হয়তো রেগুলার বেসিসে হচ্ছে না, কিন্তু এক দুদিন অন্তর, 3 দিন অন্তর অন্তর করে একটুখানি হচ্ছে, আবার কমে যাচ্ছে, বা প্রত্যেকবার পায়খানা করার আগে পেটটা একটু মোচড় দিয়ে উঠছে, পেটটা কামড়ে উঠছে, তারপরে পায়খানা হচ্ছে, আবার কমে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ বিয়ন্ডে চলে যায়, 3 সপ্তাহ হয়ে গেছে তারপরে এই প্রবলেমগুলো হচ্ছে, তাহলে কিন্তু একদমই দেরি না করে সেগুলো দরকার কনসাল্ট করা। কারণ এই ক্রনিক পেইন গুলো কিন্তু আরো ডেঞ্জারাস। সেটা অনেক সময় ইনফেকশন না হলেও সেটা কোনো ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মানে আলসারেটিভ কোলাইটিস বা পেটে আলসার, মানে খাদ্যনালীতে আলসার হতে পারে, পাকস্থলীতে আলসার হতে পারে, বা কোনো ক্যান্সারের আর্লি স্টেজেও কিন্তু এরকম হতে পারে যে হালকা হালকা পেটে ডিসকমফর্ট হচ্ছে, পেন হচ্ছে, খুব সিভিয়ার নয় কিন্তু ডিসকমফর্ট হচ্ছে, সেটাকে আমরা ইগনোর করছি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওটা থেকেই কিন্তু একটা বড় কিছু হয়ে গেল। এর পিছনে যে যে অসুখগুলোর আমরা নাম জানি, যদি একটু সেটা মেনশন করেন যে কোন কোন অসুখের থেকে এই ধরনের ইনফেকশন হয় এবং সেখান থেকে অ্যাকিউট বা তীব্র পেটে ব্যথা। সবচেয়ে কমন যে প্রবলেম আজকালকার দিনে, যেটা বা আমাদের এই পার্টিকুলার ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নে, সেটা হচ্ছে গল ব্লাডার স্টোন। গল ব্লাডার স্টোন খুব প্রিভ্যালেন্ট এখন। আগে যখন মোটামুটি ধারণা করা হতো যে মহিলাদের ক্ষেত্রে গল ব্লাডার স্টোন বেশি হয়, বা যাদের 40-এর ঊর্ধ্বে বেশি বয়স বেশি তাদের ক্ষেত্রে হয়, বা ফ্যাটি হয় তাদের ক্ষেত্রে গল স্টোন হয়, সেটা কিন্তু এখন নয়। এখন ইরেসপেক্টিভ অফ এজ গ্রুপ, মহিলা পুরুষ, কম বয়সী বেশি বয়সী, সবারই কিন্তু গলস্টোন হতে পারে। গলস্টোন যখন আর্লি স্টেজে থাকে, গলস্টোন তৈরি হয় কিন্তু সাথে সাথে কিন্তু অনেকের ব্যথা হয় না। অনেক সময় সেগুলোকে সাইলেন্ট গলস্টোন বলে। হয়তো আমরা অন্য কোনো কারণে পেটের ছবি করতে গিয়ে দেখলাম যে গলস্টোন ধরা পড়লো, কিন্তু এমন অনেক সময় হয় যে গলস্টোন দীর্ঘদিন ধরে হয়েছে, পেশেন্টের সেরকমভাবে কোনো সিমটম হয়নি, কিন্তু হঠাৎ একদিন ওই গলস্টোন থেকেই গল ব্লাডারে ইনফেকশন হলো এবং প্রচন্ড অ্যাকিউট তীব্র ব্যথা হলো পেটের উপরিভাগে, ডান দিকে, এবং পিঠের দিকে ছড়াবে, কাঁধের দিকে ছড়াবে, এবং তার সঙ্গে রিপিটেড ভমিটিং হবে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন। নাম্বার 2 হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, মানে পাকস্থলীতে আলসার। কারো যদি ইরেগুলার ফুড হ্যাবিট থাকে, স্ট্রেসফুল লাইফ থাকে, বা লাইফস্টাইলটা নট হেলদি লাইফস্টাইল, খুব জাঙ্ক ফুড খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে, আনহাইজিনিক ফুড খাচ্ছে, বা অনেকক্ষণ দুটো খাবারের মধ্যে অনেক গ্যাপ থাকছে, তাহলে পেটে ক্রনিক্যালি হাইপার অ্যাসিড সিক্রিশন হয়ে হয়ে পেটে আলসার হতে থাকে, এবং একদিন হঠাৎ করে প্রচন্ড আপার অ্যাবডোমিনাল পেন, পিত্ত বমি বা এরকম টাইপের বমি হয়, তো অসুবিধা হয়, তখন সেই জিনিসটাকে আমরা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বলি। এবং অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস কিন্তু একটা কারণ, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ যেখানে আপার অ্যাবডোমেনে অ্যাকিউট পেন হতে পারে। লোয়ার অ্যাবডোমেনের অ্যাকিউট পেনের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডান দিকে তলপেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথা হয়, প্রথমে নাভির চারপাশটা একটু ব্যথা দিয়ে শুরু হয়, তারপরে এই ব্যথাটা ডান দিকে চলে যায় এবং সেখান থেকে জ্বর, বমি, এই সমস্যাগুলো হয়। এবং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি ব্যথা হচ্ছে কিন্তু প্রপারলি আমরা যদি সেটাকে ডায়াগনোসিস না করে ট্রিটমেন্ট না করা হয়, অনেক সময় কিন্তু অ্যাপেন্ডিক্স বাস্ট করতে পারে, পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে, এবং অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে পেটের মধ্যে পুঁজ ছড়িয়ে যায়। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা মফস্বল থেকে বা পেরিফেরি থেকে, হয়তো সেখান থেকে প্রপারভাবে ডায়াগনোসিস না হয়ে হয়তো ওখান থেকে রেফার করে দেওয়া হয়। তারপরে যখন আমাদের কাছে আসে আমরা দেখি পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স ফেটে পেটে পুঁজ ছড়িয়ে পড়েছে।
বা পেশেন্ট হয়তো পেটে ব্যথা হচ্ছিল বা রেগুলার ঘরে কোনো যা যা মেডিসিন আছে সেগুলো খেয়েছে, প্রপারলি ডাক্তার দেখায়নি, হয়তো 2-3 দিন পরে আমাদের কাছে এসেছেন পেটে ব্যথা শুরু হওয়ার, তখন দেখা যাচ্ছে পেটের মধ্যে কিন্তু অ্যাপেন্ডিক্স হয় দলা পাকিয়ে গেছে, নয় অ্যাপেন্ডিক্স থেকে পুঁজ ছড়িয়ে পড়েছে, অ্যাপেন্ডিক্স ফেটে। তো এইটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ব্যাপার। এছাড়া কোলাইটিস হতে পারে, মানে কোলনে ইনফেকশন মানে আমাদের তলপেটেই কামড়ে ব্যথা হয় এবং সেখান থেকে মানে কোলাইটিসের এই সিমটম গুলো হয় যে পেট কামড়ে লুজ মোশন হচ্ছে, রক্ত পায়খানা হচ্ছে, সেগুলো আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের একটা ডোমেন আছে যেখান থেকে এরকম অ্যাকিউট ব্যথা হতে পারে। অথবা হার্নিয়া, আমরা জানি হয়তো অনেকের নাভিটা ফুলে থাকে, আমরা দেখেছি অনেককে দেখি যে নাভিটা অনেকদিন ধরে আস্তে আস্তে বাল্জ করছে, কিন্তু যেহেতু হার্নিয়ার ইনিশিয়াল স্টেজে কোনো ব্যথা হয় না, ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু হার্নিয়াটাকে অনেকে ইগনোর করে। হার্নিয়া জিনিসটা কি? হার্নিয়া হচ্ছে যে আমাদের পেটের দেওয়ালে একটা উইকনেস তৈরি হয়, সেখান থেকে আমাদের পেটের মধ্যেকার যে খাদ্যনালীগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। এবার ইনিশিয়াল স্টেজে গুলো ব্যথা হয় না, কারণ ওগুলো অবস্ট্রাকশন হয় না, আটকে যায় না, খাদ্যনালীগুলো বেরিয়ে আসে আবার শুয়ে পড়লে ঢুকে যায়। কিন্তু এমন একটা সময় আসে যখন খাদ্যনালীটা বাইরে বেরিয়ে এসে টুইস্ট করে যেতে পারে, এবং টুইস্ট করে যাওয়ার জন্য ওটার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে, সেই খাদ্যনালীটা পচে যেতে পারে, এবং তখন কিন্তু অ্যাকিউট পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে যাওয়া, বমি হওয়া, এবং তখন পেশেন্টের কন্ডিশন খুবই সিক হয়ে যায়। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে অ্যাকিউট পেন অ্যাবডোমেন নিয়ে আসে, যখন আমরা এক্সামিন করি তখন দেখি যে ওনার একটা অবস্ট্রাক্টেড হার্নিয়া বা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হয়ে আছে, সেটা নাভিতে হতে পারে, কুচকিতে হতে পারে, বা আগে কোনো অপারেশন হয়েছে সেখান থেকে হার্নিয়া হতে পারে। তো এইগুলো মোটামুটি হচ্ছে মেন কারণ যে অ্যাকিউট পেন হতে পারে। এছাড়া ক্যান্সারের জন্য তো হঠাৎ করে অ্যাকিউট এমার্জেন্সি, বা ক্যান্সার হয়তো খাদ্যনালীটাকে ব্লক করে দিল বা পাকস্থলীটাকে ব্লক করে দিল, সেখান থেকে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা ক্যান্সার শরীরের ভেতরে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে, সেখান থেকে প্রচন্ড ব্যথা হচ্ছে, সেগুলো তো হতেই পারে। এই পেটের ব্যথাটাকে অবহেলা না করে যে যে সিমটমস গুলো আপনি বললেন এবং যে ডিউরেশনের কথা বললেন, এই সময়টাকে যদি মেনটেন করে আমরা সঠিক সময় চিকিৎসকের কাছে যাই, তাহলে ট্রিটমেন্ট কি রয়েছে? অবশ্যই রয়েছে। কারণ হচ্ছে যে কোনো রোগী ফেলে রাখা উচিত নয়। যখনই পেটের কোনো সিমটম হচ্ছে, সেটা পেটে ব্যথা হতে পারে, লুজ মোশন হতে পারে, অ্যাবনর্মাল লুজ মোশন হতে পারে, অ্যাবনর্মাল বাওয়েল হ্যাবিট হতে পারে, বমি হতে পারে, সেটাকে কখনোই ইগনোর করবেন না। প্রপার একজন ডক্টরকে দেখান, আপনার জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারেন শুরুতে, বা উনি যদি মনে করেন যে হ্যাঁ কোনো সার্জিক্যাল প্রবলেম রয়েছে তাহলে হয়তো সার্জনকে রেফার করবেন। কিন্তু এখন যা চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাতে, বা ডায়াগনস্টিক ফেসিলিটিস রয়েছে তাতে, এমন কোনো রোগ ইউজুয়ালি নেই যেগুলো ডায়াগনোসিস করা যায় না। কিছু সেট অফ ব্লাড ইনভেস্টিগেশন, বেসিক আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, চেস্ট এক্সরে বা অ্যাবডোমিনাল এক্সরে, ইভেন সিটি স্ক্যান, এমআরআই, মোটামুটি সব ইনভেস্টিগেশনস যা যা অ্যাভেলেবেল রয়েছে তা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই আমরা সবকিছু ডায়াগনোসিস করে ফেলতে পারি যে কি। যখন আমাদের কাছে চেম্বারে আসে তখন আমরা যে প্রেসক্রিপশনে অ্যাডভাইস করি, সেগুলো রিপোর্ট 1-2 দিনের মধ্যে দেখেই আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে এটা এই রোগ। অথবা পেশেন্ট যখন এমার্জেন্সিতে আসছে, তখন আমরা ইমিডিয়েট কিছু সেট অফ ইনভেস্টিগেশন করে 1-2 ঘন্টার মধ্যেও জানতে পারি যে ওনার এই রোগটা হয়েছে এবং এর জন্য ওনার এমার্জেন্সি অপারেশন লাগতে পারে। হয়তো কোনো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে, পেটের মধ্যে খাদ্যনালী পেঁচিয়ে গেছে, বা খাদ্যনালীতে কোনো টিউমার ব্লক করে রেখেছে, তার জন্য পেট ফুলে গেছে, এমার্জেন্সি অপারেশন দরকার। ফলে এখন সিমটম দেখে সাথে সাথে যদি এক্সপার্ট ডক্টররা যদি অ্যাডভাইস করে সেই ইনভেস্টিগেশনগুলো চটপট করে ফেলতে পারে, এবং তার যদি ডায়াগনোসিসটা দেখা যায় যে এটা একটা এমন অ্যাকিউট প্রবলেম যার ইমিডিয়েট এমার্জেন্সি অপারেশন লাগবে, তাহলে কিন্তু সাথে সাথে অপারেশন করলে পেশেন্টকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। আমরা এখন মেইনলি কি হোল সার্জারি করি, মানে আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারি করি, যাতে পেটে ছোট ছোট ফুটো করা হয়, বড় কাট করে অপারেশন এখন আর করা হয় না। ফলে এতে কি হয়, পেশেন্টের যে ফুটো করে অপারেশন করা হলো এবং অপারেশনের পরে জ্ঞান ফেরার পরে পেশেন্টের ব্যথা অনেক কম হয়। যখন পেশেন্টের ব্যথা অনেক কম হয় তখন সেই পেশেন্টটাকে আমরা অপারেশনের কয়েক ঘন্টা পরেই উঠিয়ে বসাতে পারি, হাঁটাচলা করাতে পারি, এবং তাতে কি হয়, পেশেন্ট নর্মাল লাইফে ফিরে আসার মতো অবস্থায় চলে আসে খুব তাড়াতাড়ি। এবং দেখা যায় যে মাইক্রোসার্জারি করলে আমাদের যে ব্যথা পোর্শনটা কম হয়, ফলে ওষুধের রিকোয়ারমেন্ট অনেক কমে যায়। ফলে যত স্ট্রেস, বডির উপরে স্ট্রেস যত কম হয় মাইক্রোসার্জারি করার পরে, মানে ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক সার্জারি করার ফলে বডির উপরে যত স্ট্রেস কম হয়, তত পেশেন্টের অলরেডি অর্গান যেগুলো অলরেডি কম্প্রোমাইজ হয়ে আছে, সেই অর্গানগুলোর উপরেও প্রেশার কম পড়ে, মানে হার্টের উপর, লাংসের উপর, কিডনির উপর। ফলে সেই অর্গানের মানে প্রবলেম হওয়ার চান্স বা সেই অর্গানের কন্ডিশন ডিটোরিয়েট করার চান্স কিন্তু অনেকটা কম। ফলে মিনিমাল ইনভেসিভ সার্জারির অপশন যখন থেকে আমাদের কাছে চলে এসেছে এবং এত অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলো ইউজ করে আমরা
খুব বয়স্ক পেশেন্ট বা মাল্টিপল কোমরবিডিটি আছে, এরকম পেশেন্টদেরও আমরা অপারেশন করে গলব্লাডার বা আর্নিয়া বা অ্যাপেন্ডিক্স, এগুলো যে বেসিক অপারেশন আছে সেগুলো করে আমরা 1-2 দিনের মধ্যে পেশেন্টকে ছুটি করে দিতে পারি। ইভেন ক্যান্সার পেশেন্টও যারা আছে, যেগুলো আমরা রোবোটিক সার্জারি করি, রোবোটিক সার্জারি করার পরে 3 থেকে 4 দিনের মধ্যে পেশেন্ট নর্মাল সুস্থ হয়ে ছুটি হয়ে বাড়ি চলে যায় এবং নর্মাল লাইফে তাড়াতাড়ি ফিরে আসে। বাইরে কোনো সেলাই থাকে না, কোনো ড্রেসিং করা, মলম লাগানোর ব্যাপার থাকে না। এবং ক্যান্সারের পরবর্তী যে ট্রিটমেন্ট, যাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি লাগবে, সেই ট্রিটমেন্ট গুলো তাড়াতাড়ি তারা স্টার্ট করতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পেটের ব্যথা বিষয়টা হয়তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো সময় হয়েছে, কিন্তু পেটের ব্যথাকে কখনোই হালকা ভাবে নেবেন না। আর আপনার কি রকম পেটের ব্যথা হয় বা কি ধরনের পেটের ব্যথায় আপনি ভুগেছেন কখনো, সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন, যাতে তাদেরও এই বিষয়ে একটা সঠিক ধারণা তৈরি হয়। কারণ পেটের ব্যথাকে কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা গ্যাসের ব্যথা নয়, যার পিছনে রয়েছে কোনো ভয়ঙ্কর অসুখের ইঙ্গিত, সেটা কিন্তু আজকের দিনের যে উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। তো আপনারা আপনাদের যে কোনো সমস্যার জন্য দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। আর অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটা সেটা অন করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর কি ধরনের বিষয় নিয়ে আলোচনা শুনতে চান আর কি জানতে চান, সেই সমস্ত পরামর্শগুলো অবশ্যই আপনারা আমাদেরকে জানান। কারণ আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের সুস্থতার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমরাও চাই আপনাদের সাথে আরো বেশি সংঘবদ্ধ হতে। আপনাদের ভালোবাসায় আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের পরিবার খুব শীঘ্র 10 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাবে। তাই আমাদের পরিবার আরো বড় হচ্ছে, আরো সমৃদ্ধ হচ্ছে, আমাদের দায়িত্ব আরো বাড়ছে। আপনারা আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।